আজকে একটা ইম্পর্টেন্ট সেক্টরের কথা বলবো বা ইম্পর্টেন্ট একটা ক্যাপের কথা বলবো যে মার্কেট ক্যাপকে আপনাদের নজরে রাখলে আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ধারণা, আমি ভুলও হতে পারি, যে আগামী বুল রানের কিন্তু মেন যে মানে প্রথম সারির যে যারা হতে চলেছে সেটা কিন্তু এই মার্কেট ক্যাপ থেকেই হতে চলেছে, যেটা আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে বলবো। তার আগে বলে নিই যে এই যে দিওয়ালির জন্য জানেন মুহুরত ট্রেডিং প্রত্যেকবার হয়, ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো মার্কেট চলে। সেটা মুহুরত ট্রেডিং এই দীপাবলির জন্য হতে চলেছে ২১শে অক্টোবর। সেই ২১শে অক্টোবর আমি দুপুর ১:৩০ থেকে দুপুর ৩টে পর্যন্ত আপনাদের সাথে কিন্তু আমি মুহুরত ট্রেডিংয়ে লাইভে থাকবো। লাইভ মার্কেট তখন হবে ১:৪৫ থেকে ২:৪৫ পর্যন্ত লাইভ মার্কেট চলবে। আমি ১:৩০ থেকে দুপুর ৩টে পর্যন্ত আপনাদের সাথে লাইভে থাকবো। আমার চ্যানেলটা ভিজিট করে সঞ্জয় টক্স বাংলা, তার আন্ডারে লাইভ ট্যাবের আন্ডারে এই দেখবেন, এইটা আমি অলরেডি আ তৈরি করে দিয়েছি লাইভ লিংক। আপনারা এই লাইভ এখানে এসে কিন্তু এখান থেকে জয়েন করতে পারবেন বা নোটিফাই মি এখানে ক্লিক করে রাখলেও জয়েন করতে পারবেন, বা ১:৩০টার সময় নিজের ইউটিউব খুললেই আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রথম পেজেই এই জিনিসটা দেখতে পারবেন। আমি ওই লাইভের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টেও দিয়ে দেব। জাস্ট লিংকটা সেভ করে রাখবেন বা ক্লিক করে নোটিফাই মি করে রাখবেন। আর একটা কথা, প্লিজ এই চ্যানেলটাকে, সঞ্জয় টক্স বাংলাকে ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করা থাকলে আপনি লাইভে আমার সাথে যুক্ত হতে পারবেন, আরামসে প্রশ্ন করতে পারবেন। প্রায় ১.৫ ঘন্টার মতো আপনাদের সাথে থাকবো, আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব এবং সেদিন কিন্তু ১০টা ইম্পর্টেন্ট স্টক স্টাডি পারপাসে আপনাদের সাথে আলোচনা করব। ১০টা স্টক স্টাডি পারপাসে আপনাদের সামনে আলোচনা করা থাকবে ওই দীপাবলির আ ওই মুহূর্ত ট্রেডিং এর সময়, যেটা ২১ তারিখে হতে চলেছে। চলুন এবার আসি আমি আ মার্কেটে। মার্কেটে যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন, সেখানে আমি বলেছিলাম মার্কেট নিয়ে চিন্তার তেমন কারণ নেই। কারণ মার্কেটটা এই যে কনসলিডেট করছে, একটা বক্স তো আমি মনে হয় আপনাদের সামনে টেনেছিলাম। বক্সটা টেনে বলেছিলাম এর উপরের দিকে, আমি যদি একটু আলাদা করে এঁকে একটু বোঝাই, এরকম একটা বক্স টেনেছিলাম এবং বক্স টেনে বলেছিলাম যে নিফটির চার্টটা যদি দেখেন উপরের দিকে এই বক্সের আপার সাইডে কনসলিডেট করছে। এটাও বলেছিলাম যদি বক্সের লোয়ার সাইডে কনসলিডেট করতো তাহলে ব্রেক ডাউন হওয়ার সম্ভাবনা বেশি হতো। কিন্তু যেহেতু বক্সের উপরের দিকে কনসলিডেট করছে সেহেতু কিন্তু আমাদের কনফিডেন্স রাখা উচিত এবং মার্কেট ভালোই চলছে। এটা প্লিজ যদি মনে থাকে প্লিজ নিচে ভিডিওর নিচে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন সেই অনুযায়ী কিন্তু মার্কেট উপরের দিকে একটা ভালো, বেশ ভালো মতন কিন্তু একটা র‍্যালি বলতে পারেন বা ভালো মতন একটা আ আ চাল দেখিয়েছে, যেখানে নিফটি ২৫,৭০০ উপরে ক্লোজিং দিয়েছে বিগত সপ্তাহে। একটু যদি উইকলি ক্যান্ডেলটাও আমরা দেখি, উইকলি ক্যান্ডেলেও দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু উপরের দিকে এই যে রিসেন্ট, এটা তো হাই, একদম লাইফ হাই, যেটা ২৬,০০০ উপরে। তারপর একটা হাই হয়েছিল এখানে, সেই হাইয়ের কাছে আবার এসে দাঁড়িয়েছে। এই জন্যই বলেছিলাম এই চার্টটা দেখে যে আপাতত এই নিচের দিকে যেটা ২৪,৩০০, সেটাকে একটা লক্ষ্মণ রেখা টাইপের রেখে যারা ইনভেস্টর, যারা ট্রেডার, সব জিনিস কিন্তু দেখা যেতে পারে, যেটা কিন্তু মার্কেট ভালোই আছে। খুব একটা খারাপ নেই। হ্যাঁ, মাঝে তো দেখতে পাচ্ছেন আজকাল যে জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, একবার ভেবে দেখুন যে আর্থসামাজিক অবস্থায় আমরা আছি, যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ট্রাম্প ট্যারিফ থেকে শুরু করে একে অপরের দিকে দোষারোপ করা, ইকোনমিক্যালি ভারতকে একটু ডাউন করার চেষ্টা, এইসব জিনিসগুলো তো চলছে। ঠিক আছে? তার মধ্যে দাঁড়িয়ে সেই কনটেক্সটে আপনাকে বাজারকে দেখতে হবে। এই নয় যে বাজারকে দেখব বাজার ভালো করছে না খারাপ করছে। এই দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে বাজারকে মাপা যায় না। বাজার কখন, মার্কেটের কোন সিচুয়েশন এ বাজার কিভাবে রিঅ্যাক্ট করছে সেটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন মার্কেট পুরো গ্লোবালি বা ইকোনমিক্যালি গ্লোবালি যে খুব একটা রোজি পিকচার চলছে তা কিন্তু একদমই নয়। বিভিন্ন দিক থেকে যা খবরাখবর আপনারা পাচ্ছেন। তো সেইখানে দাঁড়িয়ে যখন বাজার আমাদের উপরের দিকে কনসলিডেট করছে, ২৫,৭০০ তে আছে, এমন কিছুই খারাপ করছে না।
হ্যাঁ, হয়তো আমার আপনার পোর্টফোলিও কিছু, কিছু ক্ষেত্রে একটু নিচের দিকে আছে, কিছু স্টক হয়তো নিচের দিকে আছে, কিছু মিউচুয়াল ফান্ড হয়তো নিচের দিকে আছে। সেটা টাইমের সময় আবার ঠিক হয়ে যাবে। যদি আপনি ভালো স্টকে থাকেন, ভালো মিউচুয়াল ফান্ডে থাকেন। কিন্তু এই যে ১ বছরের কনসলিডেশনটা হলো, এটা কিন্তু খুব একটা যে খারাপ তা কিন্তু নয়। ভারত যে কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে তো বেশ একটা ভালোই আ ভালো মতন এখনো পর্যন্ত কিন্তু রিঅ্যাকশন দিয়েছে আপাতত। আর দেখুন বিদেশের এই ফাঁকে একটা কথা বলে রাখি, বাইরে যা কথাবার্তা চলছে, আ ভারতকে ইকোনমিক্যালি ডাউন করার ব্যাপারগুলো কিন্তু এই আপনি ৩ মাস ৩.৫ মাস থেকে একটু বেশি শুনছেন। সে ট্রাম্পের মুখ দিয়েই হোক বা এই হোক। একটা কথা শোনা যাচ্ছে এরকম, জাস্ট আউট অফ কনটেক্সট একটু বলি। আ কেউ এটা ভেরিফাই করে কেউ বলছে না। কিন্তু যা কথা উঠছে বাজারে, এই যে ৩.৫ মাস থেকে দেখবেন ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্পেশালি আমেরিকা একটু সরব হয়ে কথা বলছে এটা। ৩ মাস আগে থেকেই কেন? ৩ মাস আগে থেকে তো ট্রাম্প আসেনি। মানে ট্রাম্প তো তারও আগে এসেছে। যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ঠিক ৩ মাস আগেই অপারেশন সিন্দুর হয়েছিল। সেখানে যখন সবকিছু চলছিল যে নূর খান বেসের উপর অ্যাটাকটা হয়েছিল না? নূর খান বেসে কিন্তু এটা এমন মানে সামরিক দিক দিয়ে ওই বলে না একটা মাছিও ঢুকতে পারে না এরকম নাকি জায়গা এবং সেখানে কিন্তু অনেক আমেরিকান এটা আমি কেউ ভেরিফাই করে কেউ বলতে পারে না। এটা যা খবরাখবর আসছে সেখানে কিন্তু আমেরিকান লোকেরাও ছিল বা আমেরিকার সাজ সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন র‍্যাডার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কিন্তু সেখানে ছিল এবং অনেকে বলছে যে সেগুলোকে চালাবার জন্য কিছু আমেরিকান লোকেরাও থাকতে পারে সেই নূর খান বেসে এবং সেইখানে ব্রহ্মোস দিয়ে অ্যাটাকের পর থেকেই মানে সেই অ্যাটাকে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি আমেরিকারও হয়েছে বলে মনে করা হচ্ছে। একটা গ্রুপ এরকম বলছে। বুঝতেই পারছেন এটা মানে আমি বলছি না যে এটা ঠিক কি ভুল এরকম। কিন্তু ওইটা হওয়ার পর থেকেই কিন্তু দেখবেন ভারতের প্রতি তাদের একটু মনোভাবটা চেঞ্জ হয়েছে, একটু অন্য রকমের ব্যাপার হচ্ছে। মানে যে তেল মানে ইউরোপও নিচ্ছে রাশিয়া থেকে, চীনও নিচ্ছে কিন্তু ভারতকে স্পেশালি টার্গেট করা। এই জিনিসগুলো কিন্তু তারপর থেকে আরেকটু বেশি হচ্ছে। মনে রাখবেন এই ৩ মাস থেকেই এই ব্যাপারটা হচ্ছে এবং ৩ মাস আগে অপারেশন সিন্দুর থেকে কিন্তু ব্যাপারটা শুরু হয়েছে এবং তাতে একটু দেখা গেছে যে আমেরিকান যে ইকুইপমেন্ট আছে সেগুলো ইন্ডিয়ান ইন্ডিয়া মেড জিনিসের কাছেও সেই ড্রোন বলুন, তারপর ন্যাটোর ড্রোন বলুন। ন্যাটোর ড্রোন কেন বলছি? কারণ ওই টার্কির কাছ থেকে তো ড্রোন নিয়েছেন। টার্কি তো ন্যাটোর দেশ। তো ন্যাটোর ড্রোন থেকে শুরু করে সবকিছুই দেখতেই পেয়েছেন ইন্ডিয়ার যে ডিফেন্সের কাছে আ কিভাবে মানে পর্যুদস্তু হয়েছে। তো ওই ব্যাপারগুলোর পর থেকে কিন্তু ব্যাপারটা একটু গ্লোবাল ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে ভারতের প্রতি এবং তার জন্যেই এরকম অবস্থা দেখা দিচ্ছে যে ভারতের প্রতি স্যাংশন থেকে শুরু করে বিভিন্ন যে এইসব জিনিসগুলো। তো অ্যা এই যে ব্যাপার সেইখানে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে আমাদের বাজার কি করছে। তাই না? সেইখানে দাঁড়িয়ে যদি দেখেন বাজার এইখানে উপরে করেছিল ২৬,২০০ বা ৩০০ যাই বলুন না কেন ক্লোজিং বেসিসে। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে বাজার ২৫,৭০০ এমন কি খারাপ? এই কনটেক্সটে আপনাকে দেখতে হবে। ঠিক আছে? তো যাই হোক এইটুকুনি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিন। এবার আমি সেক্টরে আসবো। যে ব্যাপারটা নিয়ে আপনাদের বলি। যে সেক্টরটা আমার মনে হচ্ছে একটা ব্লাক হর্স ওই বলে না কালো ঘোড়া এই যে নেক্সট বুল রানটা শুরু হতে চলেছে। আমার মনে হয় একটা বুল রান শুরু হওয়ার দিকে ভারত এগোচ্ছে এবং সেইখানে কিন্তু আমার মনে হয় এই সেক্টরটা বাজিমাত করবে বা এই ক্যাপটা বাজিমাত করবে তার জন্য আমাদের আগে থেকে একটু প্রিপেয়ার থাকলে খারাপ নয়, ভালো। কোন রকম ফিন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। নিজের মতামতটা জাস্ট আমি আ যুক্তি সহকারে আপনাদের সামনে রাখছি। আপনারা কি করবেন নিজেরা একটু স্টাডি পারপাস এ জাস্ট এগুলো বলছি। আবারও বলে রাখি আ সেটা বলার আগে চা এই ২১ তারিখে লাইভ মার্কেটে চলে আসবেন। লাইভে দীপাবলির মুহুরত ট্রেডিং এ ২১ তারিখে দুপুর ১:৩০ থেকে আমি লাইভ আপনাদের সামনে আসবো। তার লিংকও এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি। YouTube লাইভে আমি আসছি। ঠিক আছে? লাইভের আন্ডারে এইটাও পেয়ে যাবেন। আচ্ছা, যেটা আমার কাছে মনে হচ্ছে দেখুন আগে আমি বলি ৩ টে আমাদের ক্যাপ আছে আপনারা সবাই জানেন। ৩ টে ক্যাপ মেইনলি একটা লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ, একটা স্মল ক্যাপ।
স্মল ক্যাপে হ্যাঁ কারেকশন হয়েছে, কারেকশন হয়েও যে ভ্যালুয়েশন কিন্তু এমন কিছু ভালো জায়গায় যে মুখে মানে জিভে জল করা ভ্যালুয়েশনে চলে এসেছে, মানে পিই 10 পিই 15তে চলে এসেছে তা কিন্তু নয়। এখনো স্মল ক্যাপ এবং মিড ক্যাপেরও সেই অবস্থা। ভালো ভালো স্টকগুলোর কিন্তু ভ্যালুয়েশন যথেষ্ট উঁচুর দিকেই আছে, খুব একটা যে খারাপ মানে খুব একটা যে কম দামে নেমে এসেছে এই এক বছর কনসলিডেশনে তা একদমই নয়। খুব একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা ডেটা সেন্টার স্টক নিয়ে খুব মাতামাতি করেন জানেন সবাই। ডেটা সেন্টারের একটা স্টক হলো, যারা ডেটা সেন্টার নিয়ে কাজ করে, নেটওয়েভ টেকনোলজি, তাদের পিই খুলে দেখবেন, পিই দেখবেন 167, 167, ভাবতে পারছেন এত হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে। সুতরাং মানে আমি বলতে চাইছি যে ভ্যালুয়েশন সস্তায় চলে এসছে তা কিন্তু নয়। এবং এবং এই যে আগামী দিনের আর্থিক ব্যবস্থা মানে ব্যাপারগুলো হচ্ছে, স্যাংশন থেকে শুরু করে ট্যারিফকে আমি ওয়ান অফ দ্য স্যাংশনই বলছি এরকম। এবং পরবর্তীকালে আরেকটা ব্যাপার হচ্ছে যে ডলার রিজার্ভ কারেন্সি থেকে বেরিয়ে যাচ্ছে। এবার আমেরিকা হয়তো একটু চেষ্টা করবে ডলার যদি রিজার্ভ কারেন্সি মতো না হয় তাহলে বিটকয়েনকে বেশি একটু এই করা। আবার অন্য দেশরা চাইবে, চায়না বা অন্যান্য দেশ যাদের কাছে গোল্ড রিজার্ভ আছে তারা একটু গোল্ডকে পুশ করতে চাইবে। এই ব্যাপারগুলো চলছে, এই টানাপোড়েনগুলো চলছে। তো এর মধ্যে দাঁড়িয়ে যেসব কোম্পানির কাছে ক্যাশ রিচ কোম্পানি, যেসব কোম্পানির স্টেবিলিটি আছে, যাদের কাছে 30 বছরের বিজনেস করার হিস্ট্রি আছে, 30-40 বছরের, আমার মনে হয় তারাই বাজিটা মাত করবে। তাই জন্য আমার যে ডার্ক হর্স বা আমার যে মনে হয় এই যে র্যালিটা নেক্সট যে নিফটিতে আসতে চলেছে তার মেন কাণ্ডারি হবে প্রথম দিকে লার্জ ক্যাপ। সুতরাং লার্জ ক্যাপে আমি একটু বেশি বেট করব। লার্জ ক্যাপ কেন আবারও বলি, এবার একটু যুক্তি সহকারে বোঝাবার চেষ্টা করি। মিড ক্যাপ স্মল ক্যাপ আছে, আমি মিড ক্যাপ স্মল ক্যাপকে একদম উড়িয়ে দিচ্ছি না। আমি বলছি প্রথমে যে র্যালিটা শুরু হবে, যে বুল মার্কেটের র্যালিটা শুরু হবে, সেটা লার্জ ক্যাপের হাত ধরেই আসবে। এবং এবং সেই ধরনের কিন্তু চার্ট প্যাটার্ন তৈরি শুরু হয়ে গেছে। কোন কোন স্টকে একটু চার্ট প্যাটার্নটা ভালো লাগছে সেটার জন্য কিন্তু মুহুরত ট্রেডিংয়ে আসতে হবে। মুহুরত ট্রেডিংয়ের দিন আমি 10টা ওই ধরনের কিছু কিছু স্টকের চার্ট প্যাটার্ন নিয়ে স্টাডি পারপাসে আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো লার্জ ক্যাপ সেক্টরের দিকে নজর রাখবেন। হয়তো লার্জ ক্যাপে প্রথমে রানটা শুরু হবে, রানটা শুরু করে দিল, মানে হয় না ওই রিলে রেসে লার্জ ক্যাপ প্রথমে দৌড়ালো, তারপর হয়তো প্রথমে রানটা এনে দিল, তারপর হয়তো ব্যাটনটা মিড ক্যাপ স্মল ক্যাপের হাতে তুলে দেবে। এইটাই আমার পার্সোনাল ধারণা। আপনাদের কি ধারণা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হয় এটা কেন, একটা তার কারণ হচ্ছে লার্জ ক্যাপে অনেকে আন্ডার ওনও আছে, প্লাস ভ্যালুয়েশন। আন্ডার ওন কেন বলছি জানেন, এফআইআইদের কিন্তু এফআইআইরা এই কদিনে যা বিক্রি করেছে, যা বেচেছে, এফআইআইদের হাতের মাল প্রায় নায়ের বরাবর, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে ভ্যালুয়েশন। মিড ক্যাপ স্মল ক্যাপের তুলনায় লার্জ ক্যাপ অনেকটা ভালো ভ্যালুয়েশনে এসে গেছে, অনেকটা ভালো। এই 1.5 বছর ধরে, এই 1-1.5 বছর ধরে কনসলিডেট করেছে, অনেক স্টক তো নিচেও এসেছে উপর থেকে 30%-এর মতো, লার্জ ক্যাপের কথা বলছি। সুতরাং একটা ভ্যালুয়েশনেরও একটা কমফোর্ট পাওয়া যাচ্ছে, এবং তাদের যে বিজনেস খুব একটা খারাপ হয়েছে তা নয়, দেখা গেছে বিজনেসটা মোটামুটি তারা সেম ধরে রেখেছে। তো এই ধরনের কোম্পানিগুলো যেগুলোর বিজনেসে অতটা এফেক্ট পড়েনি, এদিকে আবার কনসলিডেট করছে এবং হাইয়ার দিকেই কনসলিডেট করছে, সেসব দিকে কিন্তু একটু নজর রাখা যেতে পারে। আমার মনে হয় প্রথম বুল মার্কেটের যে র্যালিটা, নেক্সট যে র্যালিটা চালু হবে সেটা লার্জ ক্যাপের হাত ধরে আসবে, তারপর ব্যাটন চেঞ্জ হবে টু মিড ক্যাপ স্মল ক্যাপ। আমার এটা মনে হয়, তাই জন্য লার্জ ক্যাপের দিকে একটু নজর রাখবেন। যাদের স্পেশালি এবার একটা প্রশ্ন আসবে, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে কি ইনভেস্ট করবো দাদা? আমার মনে হয় যদি আপনাদের টাইম ফ্রেম বেশি থাকে, তাহলে যাদের মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড নেওয়া আছে, যেখানে মাল্টি ক্যাপের মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব কিছুই এসে যায়, বা ফ্লেক্সি ক্যাপ আছে যেখানে ফান্ড ম্যানেজারের হাতেই দায়িত্ব থাকে এবং তারা লার্জ ক্যাপে একটু বেশি ইনভেস্ট করে, যাদের আছে তাদের আলাদা করে আলাদা কিছু করার কোনো দরকার নেই। তবে লার্জ ক্যাপের কিছু কিছু স্টকও খুব ভালো লাগছে, স্টাডি পারপাসে চার্ট প্যাটার্ন ভালো হচ্ছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেব নেক্সট আমার লাইভে, ইউটিউব লাইভে, যেটা 21 তারিখে 21শে অক্টোবর দুপুর 1:30টা থেকে মুহুরত ট্রেডিংয়ের সময় আমি আসছি আপনাদের সামনে। সুতরাং এই সেক্টরটার দিকে নজর রাখবেন, লার্জ ক্যাপ সেটা, তারপরে মিড স্মল ক্যাপ নিশ্চয়ই ব্যাটনটা চেঞ্জ হবে এবং তারপর তারা বুল রানটায় সাক্ষী থাকবে বলে আমার পার্সোনাল ধারণা, এবং ভালো করছে। এবং দেখুন এখান থেকে হয়তো আর একটু কনসলিডেট করলো, তারপর আবার বাড়লো, কোনো অসুবিধা নেই, যতক্ষণ না 24,300 এটা ভাঙছে,
24,300টা ভাঙছে ততক্ষণ আমার মনে হয় ইন্ডিয়ান মার্কেট নিয়ে অতটা চিন্তা করার আমার কারণ নেই। বরং বাইরে কি হচ্ছে, বাইরের দেশটা নিয়ে চিন্তা বেশি। কারণ ওখানে ট্রাম্প একেক দিন উঠে একেকটা ব্যাপার করছে। একবার চায়নার সাথে লাগছে, একবার ইন্ডিয়ার সাথে লাগছে। এই যে জিনিসগুলো করছে প্লাস ইন্টারনালি ওদের যা হচ্ছে, আপনারা যারা একটু ছোট্ট কথা বলে নিই, ইন্টারনালি ওর এগেনস্টে যে কথা বলছে, ইভেন ওনার জানেন অনেক কিছু কেস ফেসও চলে, ওনার যখন কেস চলছে সেই যে জাজ যদি ওনার বিরুদ্ধে একটু মানে ডিসিশন হয়, জাজকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে এরকম, বা তার মানে তাদেরকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। অথবা জানেন ওখানে জব ডেটা হয়, জব ডেটা রিলিজ হয় যে কত আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, এইসব ডেটা। সেই ডেটা যদি খারাপ আসে, যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের যে হেড, যে এই ডেটাটা প্রোভাইড করে, তাকেই বরখাস্ত করে দেওয়া হচ্ছে। এইটা কি ধরনের? আরে বাবা, সে কি ভুল ডেটা বলবে? আর বিভিন্ন সময়ে এটাই হচ্ছে, মানে আপনি দেখবেন গতকালের তার আগের দিন একটা সভা করেছিল, মানে একটা ওভাল অফিসে বসে তাদের টেবিলে ওর যে বিভিন্ন সেক্রেটারি আছে, বিভিন্ন লোক মন্ত্রীদের বসিয়ে রেখেছে আর সাংবাদিকদের রেখেছে। এবার এক এক করে বলছে আর সবাই ট্রাম্পের গুণগান গাইছে। ওই হয় না, রাজার তোষামদ করো তাহলে চলবে। কি দেশ চলছে আমি তো বুঝি না। আপনারা হয়তো কেউ ওই প্রসারণগুলো দেখছেন লাইভ, সিএনএনে সেদিনকে দেখিয়েছিল, সিএনবিসিতে দেখাচ্ছিল। আপনারা প্লিজ লিখবেন, এইভাবে সরকার চলে আমি তো কোনোদিন জানি না। হ্যাঁ, এবং ট্রাম্প খুঁটিয়ে বলছে, হ্যাঁ তুমি যে ওই গতকাল আমার নামে বলেছিলে ওইটা একটু বলো, এরকমভাবে বলছে। ঠিক যেমন ওই শাহবাজ শরীফকে সেবার বলল ওই মিটিংয়ে যে আমার সম্বন্ধে বলো, আবার পাকিস্তান সেম জিনিস, আপনাকে নোবেল দেওয়া হোক। তো কি বলবেন বলুন, এই ব্যাপারগুলো চলছে, এইভাবে সরকার চলছে। তো সেখানে দাঁড়িয়ে মানে যেটা তাবেদারের সরকার যেখানে বলা হয়, তাবেদারি যার এত পছন্দ, এবার জানেন সেখানে যদি বেশি কেউ তাকে পাত্তা না দেয়, সেটা কোনো দেশ হোক, কোনো কেউ হোক, তাহলে তো তার বিরুদ্ধে তার একটা মনোভাব থাকে, এবং সেই জন্যই এই ট্যারিফের ব্যাপার চলছে। এফআইআইদের, আমার তো মনে হয় এফআইআইদের এই যে সেলিং করে পিছনে যাওয়ার উপরেও হয়তো ট্রাম্পের একটা নির্দেশ বা আমেরিকার একটা নির্দেশ আছে যে বেশি ইনভেস্ট করো না, এইসব ব্যাপারও থাকতে পারে পিছনে, আমার তো পার্সোনালি মনে হয়। আর নূর খান বেসের যে এয়ার বেসে যে অ্যাটাক, সেটার ব্যাপারটাও তো বললাম। যদি হোক, যেগুলো মোটামুটি যা ঘটনা উঠে আসছে সেটা সত্যতা কেউই যাচাই করেনি। আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর 21 তারিখে লাইভে মুহুরা ট্রেডিংয়ে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।